আসসালামু আলাইকুম। আমি এস এম ইমরান শোয়েব, ম্যানেজিং ডাইরেক্টর, স্টেপ রিহেবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সেরিব্রাল পলসি। আমরা সবাই জানি যে সেরিব্রাল পলসি হচ্ছে একটা নন প্রোগ্রেসিভ ডিজিজ, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্রেইনের ড্যামেজের কারণে হয়ে থাকে। এটা সাধারণত জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরের বিভিন্ন কারণে সেরিব্রাল পলসি হয়ে থাকতে পারে। সেরিব্রাল পলসি যখন একটা বাচ্চা আক্রান্ত হয়, আমরা জানি যে তার মুভমেন্ট, কোঅর্ডিনেশন, হাঁটাচলা, ডেভেলপমেন্টাল মাইলস্টোন, অনেক সময় কথা বলা, হ্যান্ড ফাংশন, এসবগুলোতে সমস্যা হয়। তো সেরিব্রাল পলসি বাচ্চার অর্থোটিক ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। যে আমাদের অর্থোসিস হচ্ছে বিভিন্ন সাপোর্টিভ, প্রিভেন্টিভ এবং কারেক্টিভ ডিভাইস। সেই ডিভাইসগুলো সাধারণত সেরিব্রাল পলসি বাচ্চাদেরকে দেওয়া হয়ে থাকে। এখন একটা প্রশ্ন সবসময় আসে যে কখন আমরা আসলে ডিভাইস দিব। আমরা সবাই জানি যে সেরিব্রাল পলসি বাচ্চার স্পাস্টিসিটি থাকে, হাত পাগুলো অনেক শক্ত করে থাকে, দাঁড়ানোর সময় পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ায়, ক্রাউচ গেটে হাঁটে, হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে থাকে। এই ধরনের বাচ্চাদেরকে আমরা যত তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন করে ডিভাইস দিতে পারবো ততই ভালো। অনেক সময় ধারণা করা হয় যে আমার বাচ্চার পা তো এখনো বাঁকা হয়নি, তাহলে আমি কেন ডিভাইস দিব। আসলে যদি আমরা জানি যে একটা বাচ্চার সেরিব্রাল পলসি আছে, তার স্পাস্টিসিটি আছে, হাত পায়ের মাংসপেশিগুলো দুর্বল, তাহলে আমরা ধরে নিতে পারি যে সময়ের সাথে সাথে একটা সময় পাগুলো আস্তে আস্তে বাঁকা হতে থাকবে। তো এটা সবাই জানে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যদি এই বাঁকা হওয়াটা প্রিভেন্ট করতে পারি সঠিক সময় ডিভাইস দিয়ে, তাহলে তো আর আমরা পাটা বাঁকা হয়ে যাওয়ার পরে সোজা করার প্রয়োজনীয়তা হচ্ছে না। পা বাঁকা হয়ে গেলে সোজা করা আসলে অনেক কঠিন। সেরিব্রাল পলসি বাচ্চাদের বেশিরভাগই মিডিয়াল আর্চ থাকে না, না থাকার করে পায়ের যে তলাটা সেটা সমান থাকে। সেই সমান থাকার কারণে সে ব্যালেন্স পায় না, দাঁড়াতে পারে না। এখন যদি আমরা আর্লি ইন্টারভেনশন হিসাবে একটা অর্থোসিস দেই, এই ধরনের একটা এএফও দেই, তাহলে কি হবে? দুই তিনটা জিনিস হবে। এক হচ্ছে ডিফর্মিটি প্রিভেন্ট করা যাবে। দুই নম্বর হচ্ছে উইক, প্যারালাইজ এবং স্পাস্টিক যে মাসলস গুলো আছে সেগুলোকে সাপোর্ট দিয়ে ফাংশনাল যে এবিলিটি আছে সেটাকে বাড়িয়ে দিবে, ফাংশনাল ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করবে। আদার ওয়ে আমাদের একটা ডিভাইসের মাধ্যমে মাসলের যে লেংথ সেটা মেনটেন হবে, ডিফর্ম হয়ে যাবে না, গোড়ালি উঁচু করে দাঁড়াবে না তখন। কারণ আমাদের যে পায়ের পিছনের যে এখানকার যে মাংসপেশিটা আছে সেটার লেংথটা মেনটেন হবে। যদি আমরা ডিভাইস না দিই তাহলে এরকম করতে করতে এই লেংথটা কম হয়ে যায়। কম হয়ে যাওয়ার কারণে তখন আর গোড়ালি মাটিতে টাচ করতে পারে না। কিন্তু আমরা যদি এরকম একটা এএফও দিয়ে লেংথটা মেনটেন করি, তাহলে কি হবে? আর গোড়ালি উঁচু করে হাঁটবে না, মাসল লেংথটা মেনটেন করা যাবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এভিডেন্স বলেছে গুড পজিশনিং স্পাস্টিসিটিকে কন্ট্রোল করতে এবং রিডিউস করতে সহায়তা করে। তো আমরা তো একটা বাচ্চার পা, হাঁটু, গোড়ালি গুড পজিশনে সবসময় ধরে রাখতে পারবো না। আমরা আরেকটা জিনিস জানি, এভিডেন্স আছে গুড পজিশনিং ক্যান ইনফ্লুয়েন্স স্পাস্টিসিটি। গুড পজিশনিং সবসময় প্রভাবিত করে। তো আমরা যদি গুড পজিশন মেনটেন করি, জয়েন্ট পজিশন, মাসলস পজিশন, মাসল লেংথ এগুলো মেনটেন করতে পারি, তাহলে স্পাস্টিসিটিও আস্তে আস্তে রিডিউস থাকবে এবং বাচ্চার ইমপ্রুভমেন্ট অনেক তাড়াতাড়ি হবে। সুতরাং এই পার্টটা গেল হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে কি কি করতে পারি। তারপরে ব্যাপারটা হচ্ছে সাপোর্টিভ মেজার্স। আমরা জানি যে সেরিব্রাল পলসি বাচ্চাদের অনেক ধরনের সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে, যেহেতু মাংসপেশিগুলো দুর্বল থাকে, কোমরে শক্তি কম থাকে, হাতে শক্তি কম থাকে, পায়ে শক্তি কম থাকে। তখন আমরা সাপোর্টিভ হিসাবেও অনেক ডিভাইস দিয়ে থাকি, যে ডিভাইসগুলো বেসিক্যালি একটা বাচ্চাকে তার যে ফাংশন সেই ফাংশনটা অ্যাচিভ করতে সহযোগিতা করে, সে যেন ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তারপরে আছে কারেক্টিভ অর্থোসিস। অনেক সময় দেখা যাচ্ছে সেরিব্রাল পলসি বাচ্চা আমরা আর্লি ইন্টারভেনশন না করার কারণে পা বাঁকা হয়ে যাচ্ছে, পায়ে ডিফর্মিটি হয়ে যাচ্ছে, গোড়ালি উঁচু করে হাঁটছে, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছে, হাঁটু ভাঁজ করে হাঁটছে। এই যে ডিফর্মিটি হয়ে যাচ্ছে বা ডিভিয়েশন হয়ে যাচ্ছে, সেগুলোকে কারেক্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের অর্থোসিস দিয়ে থাকি। সেরিব্রাল পলসির বাচ্চার জন্য মোস্ট কমন যে অর্থোসিস গুলো আছে সেগুলোর মধ্যে আছে ফুট অর্থোসিস, সুপ্রামোলিউলার অর্থোসিস, এএফও, অ্যাঙ্কেল ফুট অর্থোসিস। অনেক সময় আমরা কেএফও দিয়ে থাকি, কিন্তু সেরিব্রাল পলসি বাচ্চার ক্ষেত্রে সাধারণত ওভার ব্রেসিং করা থেকে বিরত থাকাই ভালো। আমরা যত বেশি ব্রেসিং করব বাচ্চার মাসলস তত উইক হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ওভার ব্রেসিং করা যাবে না। আবার উইক হয়ে যাবে সেই ভয়ে আমরা যে ব্রেসিং করবো না সেটাও না, কারণ ব্রেসিং না করলে আবার ডিফর্ম হয়ে যাবে। সুতরাং এক্স্যাক্টলি যতটুকু প্রয়োজন, যতটুকুর জন্য সে ইন্ডিকেটেড, ঠিক ততটুকুই করা উচিত। হাঁটু একটু বাঁকা করে হাঁটছে বলেই যে কেএফও দিতে হবে ব্যাপারটা এরকম না। আমরা এএফও দিয়েও নি জয়েন্টকে ইনফ্লুয়েন্স করতে পারি বিভিন্ন বায়োমেকানিক্যাল অ্যালাইনমেন্টের মাধ্যমে। তো আমরা বিভিন্ন কারেক্টিভ অর্থোসিস বা ডিভাইসও দিয়ে থাকি সেরিব্রাল পলসি বাচ্চাকে। সেরিব্রাল পলসি বাচ্চার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন। আমরা সাধারণত একটা নির্দিষ্ট বয়সে যে ডেভেলপমেন্টটা অ্যাচিভ করি বা করার কথা সেটাকে আমরা মাইলস্টোন বলি। একটা বাচ্চা 3 মাসে ঘাড় সোজা করে ধরে রাখতে পারবে, নেক কন্ট্রোল আসবে, এটা হচ্ছে একটা মাইলস্টোন। তো সেরিব্রাল পলসি বাচ্চা যারা আছে তাদের দেখা যাচ্ছে এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাচিভ করতে দেরি হয়, ডিলেড ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ঘাড় সোজা করতে পারে না, তারপরে 6 মাসে একটা বাচ্চা বসার কথা বসতে পারে না, যে সময় একটা বাচ্চা দাঁড়ানোর কথা সেই সময় দাঁড়াচ্ছে না। এই যে ডেভেলপমেন্টাল ডিলেজ গুলো হচ্ছে সেগুলোকে ওভারকাম করার জন্য প্রতিটা স্টেজেই সাপোর্ট দিতে হয়, সাপোর্টিভ ডিভাইস দিতে হয়। যেমন যে বাচ্চার নেক কন্ট্রোল আসেনি, তার ইনিশিয়াল স্টেজে আমরা একটা প্রো নয়েজ দিতে পারি। একটা প্রো নয়েজ বেসিক্যালি এরকম হয়, এইটার মধ্যে বাচ্চা বুকের উপর ভর দিয়ে শুয়ে থাকে, এদিক থেকে হাত ঝুলানো থাকে, তখন সে উপরের দিকে এরকম আস্তে আস্তে দেখার চেষ্টা করে, কারণ সে তো মাটির দিকে বেশিক্ষণ
তাকায় থাকবে না, এরকম যতবার উপরের দিকে ঘাড় উঠানোর চেষ্টা করছে মাংসপেশিগুলো শক্তিশালী হচ্ছে, এতে করে সে নেক কন্ট্রোলটা অ্যাচিভ করতে পারবে। একই রকম ভাবে আমরা কর্নার চেয়ার দিয়ে থাকি নেক কন্ট্রোল এবং সিটিং ব্যালেন্সের জন্য। যে বাচ্চাটা বসতে পারে না তাকে আমরা সিপি চেয়ার দিতে পারি, একটা স্পেশাল সিট দিতে পারি, একটা সাপোর্টিভ সিট দিতে পারি। অথবা যে বাচ্চাটা এখন দাঁড়াতে পারছে না, কোমরে শক্তি নাই, ট্রাঙ্কে ব্যালেন্স নাই, সেই বাচ্চাগুলোর জন্য আমরা স্ট্যান্ডিং ফ্রেম দিয়ে থাকি যেন সে সঠিকভাবে দাঁড়াতে পারে। কারণ একটা লম্বা সময় সে যখন ভার্টিক্যালি লোড বেয়ার করবে, সঠিক জায়গায় ওজনটা যাবে এবং এইভাবে সে বারবার প্র্যাকটিস করবে, তখন সে আস্তে আস্তে তার মাংসপেশিগুলো সবল হতে থাকবে এবং সে তখন সাপোর্ট ছাড়াই দাঁড়ানোর এবিলিটি অর্জন করবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যে ফিজিওথেরাপি করাচ্ছি, অকুপেশনাল থেরাপি করাচ্ছি, স্পিচ থেরাপি করাচ্ছি, এই ধরনের ডিভাইস ব্যবহার করছি, এগুলো বেসিক্যালি কি করে, গুড পজিশনিং এবং গুড জিনিসগুলো বেশিবার রিপিট করে। কারণ আমরা জানি আমাদের ব্রেন শিখে হচ্ছে রিপিটেশনের মাধ্যমে। তো আমরা যত বেশি রিপিটেশন দিতে পারবো এবং গুড পজিশন রিপিটেশন দিতে পারবো, ব্রেন সেটাই শিখবে এবং সেটাকেই মেনটেন করার চেষ্টা করবে। এখন একটা বাচ্চা যদি অ্যাবনর্মাল পজিশনে সারাদিন শুয়ে থাকে, তো ব্রেন একটা সময় শিখে যায় এটাই হচ্ছে আসলে ওর পজিশন। কারণ আমরা ব্রেনের প্রসেসটাই হচ্ছে সেই জিনিসটাই স্টোর করে এবং রিমেম্বার করে, যেটা হচ্ছে বেশিবার রিপিট হয়। এজন্যই আমরা ছোটবেলা থেকে আমরা যে কবিতা, গল্প যেগুলো বেশিবার পড়েছি, বেশিবার শুনেছি, সেগুলো আমাদের মনে আছে। একজন মানুষের যে ফেসটা আমরা বেশিবার দেখেছি, তার ফেসটা আমরা মনে রাখতে পারি। একই রকম ভাবে গুড পজিশনিং ব্রেনকে শেখানো খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের অর্থোসিস গুলা বেসিক্যালি গুড পজিশন মেনটেন করে, সাপোর্ট দিয়ে থাকে উইক প্যারালাইজ স্পাস্টিক মাসলস গ্রুপকে, এবং যদি কোনো কারণে ডিফর্ম হয়ে যায় সেই ডিফর্মিটি গুলোকে কারেক্ট করে। অন দ্য আদার হ্যান্ড মাইলস্টোন গুলো অ্যাচিভ করতে সহযোগিতা করে। এবং এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে একজন সেরিব্রাল পলসি বাচ্চার অর্থোটিক ম্যানেজমেন্টের একটা পর্যায়। একটা সেরিব্রাল পলসি বাচ্চার মাল্টি ডাইমেনশনাল ট্রিটমেন্ট দরকার, তার নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার, একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে ফিজিওথেরাপি দরকার, ফিজিক্যাল এবিলিটি বাড়ানোর জন্য অকুপেশনাল থেরাপি দরকার, ফাংশনাল অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করার জন্য স্পিচ থেরাপি দরকার যদি তার স্পিচ আর্টিকুলেশন বা স্পিচে কোনো প্রবলেম থাকে, প্লাস অন্যান্য আরো সোশ্যাল সাপোর্ট দরকার হতে পারে, সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার হতে পারে, বিহেভিয়ার থেরাপির দরকার হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই যে সবগুলো মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, প্রত্যেকটা প্রফেশন তার নিজ নিজ থেকে ইনপুট দিচ্ছে, সেই ইনপুটগুলোর সাথে অর্থোটিক প্রস্থেটিক্সের যে ইনপুটটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ সেরিব্রাল পলসি ম্যানেজমেন্ট হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। ফিজিওথেরাপি একা কিছু করতে পারবে না, মেডিসিন একা কিছু করতে পারবে না, অর্থোসিস একাও কিছু করতে পারবে না। সবগুলোর যখন একটা সঠিক কম্বিনেশন হবে এবং সবার যখন একটা গোল বা টার্গেট থাকবে যে আমরা কি অ্যাচিভ করতে চাই, এবং এই অ্যাচিভমেন্টের জন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে যে কন্ট্রিবিউশনটা দরকার সেটা যখন নিশ্চিত হবে, তখনই শুধু একটা সেরিব্রাল পলসি বাচ্চা ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে এবং সে একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারবে। আশা করছি এই ইনফরমেশনগুলো আপনার বাচ্চার সঠিক বিকাশে সহযোগিতা করবে।